নমস্কার, সবাইকে স্বাগত। আজ 25শে ডিসেম্বর 2022 একটি গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান। এই অনুষ্ঠান পরিচালনা করবেন বিশিষ্ট বাদ্যশিল্পী শ্রী আশিস রায় চৌধুরী। আশিস দা ক্লাসিক্যাল মিউজিক ওয়ার্ল্ডে, বিশেষত ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক ওয়ার্ল্ডে খুবই শ্রদ্ধেয় এবং পরিচিত নাম। বাদ্যশ্রী ও বাদ্য শিরোমণি সম্মানে সর্বভারতীয় স্তরে ভূষিত। সারা ভারতের বিভিন্ন জায়গার বিভিন্ন ধরনের শিল্পীর সঙ্গে শাস্ত্রীয় সঙ্গীতে দেশে ও বিদেশে সঙ্গত করেছেন। তার নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে। আশিস দা খুব ভালো একজন লেখক এবং চিত্রশিল্পী। এইরকম গুণী মানুষ আমাদের সঙ্গে রয়েছেন এবং আজকের অনুষ্ঠান ওনার হাতে সঁপে দিয়ে আমরা এই অনুষ্ঠান শুরু করছি। ধন্যবাদ। নমস্কার, শুভ সন্ধ্যা। সমবেত সমস্ত গুণীজনকে আজকের মেরি ক্রিসমাসের শুভেচ্ছা জানাই, আর অগ্রিম শুভেচ্ছা জানাই ইংরেজি নববর্ষের। আমরা সকলে এখানে যারা উপস্থিত হয়েছি প্রত্যেকেই তাদের নিজ নিজ ফিল্ডে খুবই গুণী মানুষ, এবং আমরা যে কারণে আজকে উপস্থিত হয়েছি, শ্রীমান আলয় গঙ্গোপাধ্যায় সম্পাদিত এবং লিখিত একটা বই, সেই বইটা উদ্বোধনের জন্যই আমরা আজকে এখানে সমবেত হয়েছি। এখানে অনেক গুণী মানুষ রয়েছেন যারা তাদের বিষয়বস্তুর ওপরে অভিজ্ঞতা দিয়ে প্রবন্ধ রচনা করেছেন, এবং সেই প্রবন্ধগুলি কোনোটা দর্শন, কোনোটা সঙ্গীত, কোনোটা সাহিত্য এর উপরেই আধারিত। এই সমস্ত প্রবন্ধগুলোকে দুটো মলাটের মধ্যে রেখে দেওয়ার গুরুদায়িত্ব নিয়েছে আলয় গঙ্গোপাধ্যায়। আলয় এখন বিশ্বভারতীর স্টুডেন্ট, এবং ওরই প্রথম পদক্ষেপ আমাকে খুবই অভিভূত করেছে, এবং আমি চাইব পারিবারিক ঐতিহ্য অনুযায়ী ও আরও এগিয়ে যাক এবং পরবর্তীকালে নিজস্ব বই বা বইয়ের সম্পাদনা এই সমস্ত কাজে ও ব্যাপৃত থাকুক। আর ওর এই আগামী দিনের ভবিষ্যতের জন্যে আমি অকুণ্ঠভাবে কামনা করছি যে শুভ উদ্যোগের যে ও সামিল আজকে হয়েছে এত অল্প বয়সে, এবং তার সঙ্গে ওর তো একটা বাড়তি গুণ, যেটা ও সঙ্গীতের মধ্যেও বেশ অনেকটাই উৎসাহী, নিজেও সঙ্গীত পরিবেশন করেছে। ওর অনেক ইউটিউবে অনেক গানও রয়েছে, এবং সেই সমস্ত গান আমি শুনে দেখেছি যে ওর মধ্যে একটা সাংগীতিক প্রতিভাও কিন্তু রয়েছে। এখন পারিপার্শ্বিক পরিস্থিতি এবং পড়াশোনার চাপের জন্য হয়তো সেগুলো ঠিকভাবে পরিস্ফুট হতে পারে না। সেটা আমি চাইব একজন সঙ্গীতের ধারকবাহক হিসেবে যে এটা ও পরবর্তীকালে এই লেখালেখির সাথে সঙ্গীতটাকেও যাতে ও এগিয়ে নিয়ে যেতে পারে, সেটাই আমার কাছে বিরাট একটা প্রাপ্তি হবে। আর আমি এই বইটাতে একটা সামান্য লেখা লিখেছি সঙ্গীতের ওপরে, যদিও লেখাটা অ্যাকচুয়ালি আমার লেখা সেরকম নয়, আমি একটু সামান্য স্কেচই করেছি। তা আমি আজকের অনুষ্ঠানে বেশি কথা বাড়িয়ে আর সময় নষ্ট করব না। আমি শুরুটা করতে চাইছি একটু সাংগীতিকভাবে। তার জন্যে শ্রীমতী স্বাতী গঙ্গোপাধ্যায়কে আমি অনুরোধ করব একটু স্তোত্র বা উদ্বোধনী সঙ্গীত হিসেবে উনি কিছু পেশ করুন, কারণ উনি প্রচুর বিদগ্ধ গুণী মানুষের কাছে শিক্ষা লাভ করেছেন। আমি চাইব শুরুয়াতটা সুরের মাধ্যমেই হোক, আমরা সুরে সুরেই একটু পরিব্রাজন করে আছি।
উপস্থিত সকলকে আমার স্বাগত জানাই। আজ এখানে অনেক গুণী মানুষরা উপস্থিত আছেন। এটি মূলত আমার পুত্রের বইয়ের উদ্বোধনী। তো আমি একটু সুরে সুরে প্রথম একটা স্তোত্র দিয়ে স্বাগত জানাচ্ছি সবাইকে। যার প্রয়াসকে কেন্দ্র করে আজ আমরা এখানে সমবেত হয়েছি। রাষ্ট্রসংঘ থেকে যে তরুণ লেখক সম্মানিত হয়েছেন সেই বিশ্বভারতীর ছাত্র
শ্রীমান আলয় গঙ্গোপাধ্যায়কে একটু ডেকে নিচ্ছি। আর ডেকে নিচ্ছি বিশিষ্ট ভারত তত্ত্ববিদ, দেশ বিদেশের বহু পত্রপত্রিকার লেখক, স্বাধীন গবেষক শ্রী জয়দেব মুখার্জী মহাশয়কে। নমস্কার। এখন বই উদ্বোধনের সময় আমি এসেছি। তালি দিয়ে সবাই উৎসাহ দেবেন। এবারে ওইটা তুই নিজে খুলে নিজে একটু আশিসদার কপিটা একটু ধরবেন, আর সবাই তিনজনে আর আশিসদা একটু ওটা রেখে দিক। হ্যাঁ, সবাই 1 মিনিট। ঠিক, থ্যাংক ইউ সো মাচ। আমারও তোলা হলো না, আরেকবার একটু ঠিক আছে। বসুন আপনি। নমস্কার, আমি আলয় গঙ্গোপাধ্যায়। উপস্থিত সবাইকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজ আমার জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আমার জীবনের প্রথম সম্পাদিত বই হাতে নিয়ে শুধু যে আপ্লুত বোধ করছি তা নয়, এই কাজ শুরু ও শেষ করতে গিয়ে আমার অনেক কিছু শিখেছি, জেনেছি ও বুঝেছি। এখানে যে সব বিশিষ্ট ব্যক্তিরা তাদের স্কলারলি লেখা কন্ট্রিবিউট করেছেন, সেগুলো সবই পাণ্ডিত্যপূর্ণ। লেখকদের অবদান অনস্বীকার্য। আমার মতো সেকেন্ড ইয়ারের একজন ছাত্রকে ভরসা করে প্রতিষ্ঠিত লেখকেরা ও নতুন লেখকেরা যে লেখা দিয়েছেন, সেটাও তাৎপর্যপূর্ণ। ঠিক সময় বইটি হাতে সবার তুলে দিতে পারছি, তার জন্য জ্ঞান দর্পণের কর্ণধার দীপঙ্কর ব্যানার্জিকে অসংখ্য ধন্যবাদ। আমি এই বইটি আমার ঠাকুরদা মানব গঙ্গোপাধ্যায়কে উৎসর্গ করেছি। আমি যাতে আমার ঠাকুরদার ও বাবার লেখালেখির ধারা বজায় রাখতে পারি ও ঠাকুমা আর মার গানের ধারা ধরে রাখতে পারি, সেই চেষ্টা আমি করব। এই ধারা যাতে এগিয়ে নিয়ে যেতে পারি, তাই আপনাদের আশীর্বাদ কাম্য। আমার মা ও বাবা আমাকে সবসময় উৎসাহ দিয়েছেন লেখালেখির কাজে যুক্ত থাকতে। আমি এই প্রথমবার বাবার কাছে সম্পাদনার কাজ শিখলাম। আমি এই বইয়ের সম্বন্ধে কয়েকটি কথা বলতে চাই। This book engages itself in capturing ethnicity, civilization, decadence, art, music, language, literature, diaspora, spiritualism, historicism, postmodernism, social reformation and ideologues in distinctive perspectives. Jaideep Mukherjee chose to make a threadbare approach to decadence and culture. Ahmed Tahsin Strands has decrowned postmodern protagonists from page, stage,
and screen, Avik Gangopadhyay is able to decode languages shaping thoughts in diasporic consciousness. Vishwadip Chakraborty has read through and found the similarities between Christian and Indian concept of salvation. Aadrit Banerjee moves beyond all imperceptive sentimentalism to interrogate Sri Aurobindo. Rishakhi Chakraborty has taken on cultural invasion. Sanjib Kumar Rai engages himself to undertake a subjective sojourn into a territory of ethnic Nagaland. Arindam Banerjee revisits the very initiation of the Bengali Renaissance. Aishy Mukherjee intermingles literature and classical dance. Ashis Rai Chowdhury spontaneously bonds music and culture, and myself attempted to trace the annals of history. I would like to specifically mention that this book is not meant for profitable purposes but solely for academic purposes. এই প্রসঙ্গে বলি যে বিশ্বভারতীর আচার্যদের কাছ থেকে যে উৎসাহ পাই তা স্মরণীয়। আমি বলে রাখি যে আমি ভালো বক্তা নই, আমার সম্পর্কে বেশি কিছু বলার নেই, কারণ এখানে প্রায় সবাই জানে আমাকে সবাই ছোটবেলা থেকে দেখেছেন। তাই আমি আর বেশি কিছু না বলে উপস্থিত লেখকদের কাছ থেকে কিছু শুনতে চাই, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। Jaideep. বসি। Vishwani Devi Savita Vidutani Parasuba Yabhatram Mahasuba. This is for the umpteenth time that I am present in such an occasion, that is to release a book. This time it is slightly different. In the past, it has always been my friend, philosopher and guide, Avik Gangopadhyay. This time, it is Aaloy Gangopadhyay, a budding, blooming scholar. And I have had the fortune of seeing Aaloy way back in 2008. I remember it was in Bangla Academy, when we were condoling the death of our beloved Professor Aaloy Gangopadhyay. And I am sorely missing my Kakima, that is Mrs. Sriporna Gangopadhyay. I remember always in any of these occasions she used to be present, and I used to seek her blessings, paying her obeisance by touching her feet, and she used to bless me. About this book, it needs to be noted that it is not edited by a person who is experienced, but rather by an absolute greenhorn, a second-year student who has a penchant for serious academic research. And I am overwhelmed that he has ventured to edit scholarly articles written by so many people who have been associated with this kind of writing. The subject is, as Aaloy has already mentioned, not meant for earning quick bucks. On the contrary, they are meant for fostering academic research. Now, I have dwelt on decadence a bit casually because the word limit was there and it didn't actually permit a very in-depth analysis. Nonetheless, it was a pleasure working. The topic was, I must say and confess, was suggested by my friend Avik Gangopadhyay, and
in the course of writing, I felt that indeed the young generation of the present day is not so much interested in academic research, is not so much interested in philosophy, in culture, in any serious topic. For that matter, there has been a tremendous decadence. That is exactly why I thought it would be worth choosing and exploring the topic. But then I must say that there are exceptions, and Aaloy being one of them, which does give us a glimmer of hope that in future we are going to come across more such editions which will compile serious writings. And therefore I would specially like to congratulate Aaloy for taking this venture and for daring to edit at this age. It is indeed, I should say, something path-breaking, because I have never heard of a second-year student editing scholarly articles. This shows that he really has the inclination for in-depth study, for analytical approach to education. His education is not based merely on cramming, but on understanding, analysis, and intellectual sharpening. So this is the most important thing. And with this, I would like to congratulate all the other contributors for being so generous and being so helpful. And I wish that this book will benefit all those who are interested in research work in cultural fields. Thank you. Thank you. আমি এখন একটু বিশ্বদীপ চক্রবর্তী মহাশয়কে ডেকে নেব। হ্যাঁ, বিশ্বদীপ চক্রবর্তী মহাশয় রামকৃষ্ণ মিশন ঘনিষ্ঠ। আধ্যাত্মিক বিষয় নিয়ে উনি বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন এবং মেন্টাল হেলথ কাউন্সিলরের ব্যাপারে উনি খুব ইন্টারেস্টেড। Just a minute. ঠিক আছে, থ্যাংক ইউ। সবসময়তেই একটা নতুন চমক থাকে এই প্রজেক্টগুলোতে। আর এই বইটা প্রথম হাতে পাচ্ছি, দেখব। এই বইটার বিষয়বস্তু এতক্ষণ যেটা শুনলাম বা এই বইয়ের লেখা শুরুর আগে যেটা জেনেছিলাম, একটা খুব চমক, নানা রকমের সাংস্কৃতিক যে সূত্রগুলো, আমাদের সনাতনী সূত্রগুলো, সেইগুলো নিয়ে আমরা এখানে এই বইয়ে কিছু ভাবনা যোগ করেছি। এই বইয়ের সম্পাদনা করেছে আলোয়। এর আগের বক্তৃতায় আমরা শুনছিলাম যে একজন সেকেন্ড ইয়ারে, কলেজের সেকেন্ড ইয়ারে পড়ার স্টুডেন্ট হিসাবে এত সুন্দর যে কাজ করছে। আমি ভাবছিলাম যে আমাদের সাথে কি কি মিল আছে। একটা কথা এক্ষুনি মনে পড়লো যে আমরা যখন সেকেন্ড ইয়ারে পড়তাম তখন এই রবীন্দ্রনাথ আর বিবেকানন্দের 150 বছর চলছিল। এখন ও যখন সেকেন্ড ইয়ারে পড়ছে, এখন আমরা ঋষি অরবিন্দের 150 বছর পাচ্ছি। তো সেটার একটা খুব বড় চমক। এই বইটায় আমার যে লেখার অংশটা, আমি যেরকমটা শুরুতে আপনারা শুনলেন, যে আমি একটু খোঁজার চেষ্টা করেছি যে আমাদের ভারতবর্ষের যে সনাতন সংস্কৃতিতে যে মোক্ষ বা স্যালভেশনের সূত্রগুলো নিয়ে আলোচনা হয়েছে,
খ্রিস্টীয় সংস্কৃতিতে কোনভাবে কিভাবে সেগুলো নিয়ে চর্চা হয়েছে। সেখানে আমি একটা সূত্র খুঁজে পেয়েছিলাম। আসলে এই লেখাটা একটু ছোট করে লেখা ছিল, যেটা এই বইয়ের লেখার সূত্রে আমি খুব আনন্দিত যে এরকম একটা বইয়ে আমার খুব প্রিয় বিষয় এটি। এই প্রবন্ধটা এত বড় করে এই বইটায় স্থান পেয়েছে এবং আরো অনেক ভালো ভালো প্রবন্ধের সাথে। এটা আমার এই প্রবন্ধটার প্রতি একটা বেশ সুবিচার হয়েছে আমার মনে হয়। তো আমি দেখলাম যে পিলগ্রিমস প্রোগ্রেস 1600 শতকের শেষের দিকে প্রকাশিত। বলা হয় যে সেই সময় বাইবেলের পর সব থেকে বেশি বিক্রি হয়েছিল এই বইটা। তো সেইটা আমার তো মানে শুধুমাত্র মোবাইলের অ্যান্ড্রয়েড ভার্সন ছাড়া আর সব কিছুতেই পুরোনো জিনিস পছন্দের। তো সেখানে ইংলিশ লিটারেচারেও পুরোনো জিনিসের মধ্যে এইটা আমার পছন্দ হয়েছিল। তো দেখলাম যে একটা খুব কমন সূত্র রয়েছে, সেটা হচ্ছে বিষাদ। শুরুতে যে একটা সাময়িক দুঃখ বা একটা পাইনি এরকম একটা ভাব, সেই ভাবটা থেকেই একটা নতুন রাজ্যের শুরু হয়, যেটা পরবর্তীতে আমাদের নিয়ে একটা পরিব্রাজনের জীবন। আমি এখন ঘুরতে ঘুরতে এই মেন্টাল হেলথ সাইকোলজির জগতে এসেছি। সেখানে এসে পরিচয় হলো ভিক্টর ফ্র্যাঙ্কেলের সাথে। ভিক্টর ফ্র্যাঙ্কেল সেই জায়গাটা বলছেন যে এক্সিস্টেন্সিয়াল ভ্যাকিউম, সেইটা থেকে একটা নতুন যাত্রাপথে শুরু হয়। এবং সেই জন্য উনি বলছেন যে এক্সিস্টেন্সিয়াল ভ্যাকিউম বা ডিপ্রেশন ওই জাতীয় কারণে যদি কারোর ওই মন ভালো না লাগা ব্যাপারটা হয়, সেটা থাকতে দিতে হয়, সেটাকে সারিয়ে ফেলতে নেই, কারণ সেটা তার একটা নতুন যুগের শুরু করে। ঠিক এই জায়গাটাই আমি একটা মিল পেলাম আমাদের গীতাতে। গীতা শুরু হচ্ছে প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগে। তো একটা বিষাদ থেকে সচ্চিদানন্দ লাভের রাস্তা শুরু হচ্ছে। ভাগবতের শুরুতেও আমরা পাচ্ছি যে একটা গিল্ট ফিলিং, পরীক্ষিতের যে গিল্ট ফিলিং, যে কেন এই কাজটা করে ফেললাম, এটা না করলেই হতো। এবার সে জেনে গেল যে আমার হাতে টাইম কম, এবং তারপর থেকে তার একটা নতুন যাত্রাপথে শুরু ভাগবত শোনার মাধ্যমে। ঠিক তেমনি এইখানে এই পিলগ্রিমস প্রোগ্রেসের শুরুতেও পিলগ্রিমস প্রোগ্রেসের যিনি প্রোটাগনিস্ট, তার নামও খ্রিস্টান। তো তিনি এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন যে আর কেউ সেটা বুঝতে পারছে না, কিন্তু তার মনে হচ্ছে সবকিছু যেন শ্রীরামকৃষ্ণ কথামৃততে একটা কথা আছে, সবকিছু আলোনি আলোনি মনে হয়। তেমনি সবকিছু একটা বিষাদ, একটা কেমন মূল্যহীন বলে মনে হচ্ছে। ভিক্টর ফ্র্যাঙ্কেল যেটাকে অ্যাবসেন্স অফ মিনিং বলছেন। তো সেইখান থেকে খ্রিস্টিয়ানের নতুন একটা জার্নি শুরু হচ্ছে। আমার মাস্টারমশাই অভিক গঙ্গোপাধ্যায়ের একটা কাজ ছিল মেটাফোর নিয়ে, রূপক নিয়ে। তো ঠিক সেই রকম এটা আমারও রূপক জিনিসটা খুব প্রিয়, এইগুলোকে ডিকোড করতে ভালো লাগে। তো ওই সময় এই পিলগ্রিমস প্রোগ্রেস পুরোটাই রূপক ধর্মী একটা রচনা। এখানে এক একটা স্তরে সে এগোচ্ছে স্যালভেশনের দিকে, বাধা আসছে, মোহ আসছে, মায়া আসছে, প্রলোভন আসছে, কিন্তু সেগুলোকে টপকে টপকে সে এগিয়ে যাচ্ছে। এই যে রূপকের আধারে এইগুলোকে বলা হয়েছে, এই সময়টা বোধহয় ওই সময় সারা পৃথিবীতে এই রূপকের ভাবটা একটু বেশি প্রকাশিত ছিল। ওই সমসাময়িক আর 100-150 বছর পর আমাদের এখানে রামপ্রসাদের যে গানগুলো আমরা পাই, সেই রামপ্রসাদের গানের মধ্যেও প্রচুর রূপকের ভাব, যে মন রে কৃষি কাজ জানো না। এই গানটা যদি পাশাপাশি পিলগ্রিমস প্রোগ্রেসে রাখা যায়, মোটামুটি একই স্টাইলে একটা জার্নির কথা বলা হচ্ছে। আরও একটি গান আমি এই আজকে কিছু বলবো বলে একটু ভাবছিলাম, তাতে আমার মনে হচ্ছিল যে অযোধ্যানাথ পাকরাশি, ওনার যে একটা বিখ্যাত গান আছে যে মন চল নিজ নিকেতনে, এই গানটার বড় গান, কিন্তু এই গানটার প্রতিটা স্তরে যেন একটা ঠিক এই পিলগ্রিমস প্রোগ্রেসে খ্রিস্টান যেরকম ভাবে চলছে, যদি একটা কম্পারেটিভ সিনেমা বানানো যায়, তাহলে খ্রিস্টানের যাত্রাপথের নেপথ্যে যদি এই গানটিকে রাখা যায়, একদম ঠিকঠাক ভাবে চলবে। হ্যাঁ, সাধু সঙ্গ নামে আছে পান্থধাম, শ্রান্ত হলে সেথা করিও বিশ্রাম, পথভ্রান্ত হলে সুধাইও পথ, সে পান্থ নিবাসীগণ।
তো যদি দেখো পথে ভয়েরও আকার, প্রাণপণে দোহাই দিও রাজা। তো ঠিক এই ভাবটা নিয়েই, এই রূপকের ভাবটা নিয়েই যেন এগোচ্ছে। কিন্তু শুরুতে কমন জিনিসটা হচ্ছে সেই বিষাদ, সেই দুঃখ, যে দুঃখ থেকে সবকিছু শুরু, সেই জিনিসটার একটা মিল পেয়েছিলাম। সেই নিয়ে এই প্রবন্ধ। আমার খুব ভালো লাগছে যে আজকে বিশেষত বড়দিন, বোধহয় আর সবকটা প্রবন্ধের মধ্যে আমার প্রবন্ধটাই আজকের দিনে আলোচনার জন্য বেশি অ্যাপ্রোপ্রিয়েট, ক্রিসমাস হিসেবে, যেহেতু একদমই পিওরলি একটা খ্রিশ্চান টেক্সটের সাথে আমি মিশিয়ে লিখেছি। তো খুব ভালো লাগলো আজকের এই আলোচনা করতে পেরে। আর আলয় আমাদের এই বইটা সম্পাদনা করেছে। আর সবার মতো আমিও আলয়কে অনেক দিন আগে থেকে দেখছি, প্রায় 10-12 বছর আগে থেকে। তো এটা খুব আনন্দের কথা। আমি প্রার্থনা করি, আশা করি এই বড়দিনে যে ওর এই জার্নি, এই এডিটোরিয়াল জার্নি আরো ক্রমবর্ধমান হোক, ও আরো অনেক ভালো ভালো কাজ করুক। খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। ধন্যবাদ বিশ্বদেব চক্রবর্তী মহাশয়কে। এবার আমি ডেকে নিচ্ছি অরিন্দম ব্যানার্জি মহাশয়কে। অরিন্দম ব্যানার্জি মহাশয় ইংরেজি ভাষা ও সাহিত্যের জনপ্রিয় শিক্ষক ও অনুবাদক, ধ্রুপদী সাহিত্যে বিশেষ উনি আগ্রহী। বিদেশি কাগজে উনি গ্রন্থ সমালোচক হিসেবে কাজ করে থাকেন। বসেই Respected guests, fellow well-wishers and acquaintances, I feel very privileged to have got this rare opportunity to say a few words on this grand occasion regarding the global release of Strands of Cultural Historicism Beyond Ideational Margin, a collection of scholarly articles, that too in such an auspicious day like this. Frankly speaking, I consider myself to be fortunate enough to pen down an article entitled Bethinking the Renaissance Prophet, Raja Ram Mohan Roy, on his semi-quincentennial, that is 250th birth anniversary. I owe it all to my mentor, Sri Avik Gangopadhyay, who has always motivated me to excavate my creative pursuit, however insignificant it might be. It was a great pleasure to have worked with Aaloy Gangopadhyay, the editor of the book. It is not an exaggeration to say on my part that Aaloy, in spite of being only a second-year graduate, has already proved his mettle as a scholar in such formative years of his life. Needless to say, he is bearing the family heritage, the grandson and son of such illustrious scholars like late Sri Manav Gangopadhyay, Srimati Sriparna Gangopadhyay, and his father Sri Avik Gangopadhyay respectively. I have seen Aaloy years back, maybe decades back, when he was a little child, and I feel fortunate to be a family friend of theirs. I and Avik Babu, we are, though I consider him as my mentor, as my philosopher, friend and guide, we are contemporaries. We are in the same boat, in the same profession. We always interact with each other, and today I feel very honored and fortunate enough to share with you all that it is this person who has already
always rather, motivated me, inspired me to come out of a state of virtual stasis through which we are going through, as far as our profession is concerned, as far as the political, social, cultural milieu in which we are absolutely engrossed. So this is a breather for me. And what more, when we, or rather I, get an opportunity to pen down a few lines in Aaloy's book, right? Who is no more or no less than my own son. So I feel very grateful to Mr. Ganguly and his family for having given me this rare opportunity in whatever little way possible, and to have invited me to come and to grace the occasion. And I would like to say that I wish Aaloy all my heartfelt wishes for his success, and I pray to God for his creative pursuit and literary zeal. These things will get unfolded in the years to come. Thank you very much. Congratulations. এখন আমি ডেকে নেব ঋষিখা চক্রবর্তী, রিশাখি ঋষাখি চক্রবর্তী, ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতার ছাত্রী, এখন গবেষণায় লিপ্ত আছেন, বিভিন্ন মিডিয়াতেও উনি অংশগ্রহণ করেছেন। ঋষাখি চক্রবর্তী। নমস্কার সবাইকে। প্রথমে আমি বলি যে ইন্ট্রোভার্ট হওয়ার দরুন আমি লেখায় যতটা স্বাচ্ছন্দ্য বোধ করি, আমি বলতে অতটা ভালো পারি না, তো ভুল ত্রুটি হলে মার্জনা করে দেবেন। আচ্ছা, আলোয় যখন ফার্স্ট আমাকে বলে যে ও একটা বই এডিট করবে, আমি একটুও সারপ্রাইজ ছিলাম না। কারণটা হচ্ছে আমার স্যার, আমার মেন্টর অভিক গঙ্গোপাধ্যায় আর তার বাবা, তো তার ঠাকুরদা বাবা সবার সাথে একই পাথে যে ও যাবে সেটা আমি কাইন্ড অফ গেসই করেছিলাম। তো যখন ও ফার্স্ট আমাকে বলে, আমি অতটা ভাবিনি যে টপিক নিয়ে কি লিখবো, কোন টপিকে লিখবো। আমার এক্সামের সময় আমাকে হঠাৎ একটা ফিচার লিখতে বলা হয় 20 নম্বরে, 20 মার্কসে। তো আমি তখন মাথা থেকে বার করে টপিকটা লিখেছিলাম ভ্যালিউর ওপর। তো ওটার ওপর তখন রিসার্চটা করা হয়নি, ওটা একটা ইন্টারেস্টের জায়গা আমার ছিলই। তো এই সুযোগে আমি ওটার উপর কিছু 2 দিনের মধ্যে যতটা পারা যায় রিসার্চ করে লিখেছিলাম। তো ভ্যালিউ বেসিক্যালি একটা নতুন কনসেপ্ট যেটা 21st সেঞ্চুরিতেই এসছে, আর এটা লিটারাল ট্রান্সলেশন ইন চাইনিজ ইজ দ্য কোরিয়ান ওয়েভ, যেটাতে ইন্ডিয়া ওয়ান অফ দ্য লাস্ট কান্ট্রিজ, মোস্টলি দ্য লাস্ট কান্ট্রি, লাস্ট এশিয়ান কান্ট্রি টু বি সুইপড অফ। আর কোরিয়ান একটা এখন গ্রোয়িং ল্যাঙ্গুয়েজ, যেটা ডুওলিঙ্গোর মতো অ্যাপ, বা যদি রামকৃষ্ণের ল্যাঙ্গুয়েজগুলোও যায় ওখানেও জানা যায় যে কোরিয়ান ভাষাটা এখন উঠে আসছে বলতে গেলে। আর এই গ্লোবাল মার্কেটে, গ্লোবালাইজেশনের মার্কেটে বাজারেও প্রচুর কোরিয়ান জিনিস চলে এসছে, কোরিয়ান রেস্টুরেন্টস, তারপর এখন বুকও অনেক কিছু বেরোচ্ছে যেগুলো টাইটেল বা টপিকেও হ্যালিউ ওয়ার্ডটা দেখা যায়। তো এই মিনিংটা হয়তো আমাদের জানা নেই, মিনিং বলতে গেলে অনেকেই বিটিএস বা স্কুইড গেম বলে দেবে, কিন্তু লকডাউনের সময় এই স্কুইড গেম বা প্রিন্সেসর মতো কোরিয়ান ড্রামাগুলো নেটফ্লিক্সের মতো ওটিটি অ্যাপ প্ল্যাটফর্ম থেকে পপুলার হয়। কিন্তু তাছাড়াও এই হ্যালিউড এফেক্টটা অনেক দিনেরই, কারণ ইন্ডিয়া যদি লাস্ট কান্ট্রি হয়ে থাকে, এর মধ্যে ইতিমধ্যে ওয়েস্টার্ন কান্ট্রিতে অনেকটাই প্রভাব ফেলেছে এই হ্যালিউ, আর এটার ইম্প্যাক্ট ভালো মতোই আছে ইকোনমিতেও। আচ্ছা,
ইনফ্যাক্ট 2019-এ 37 যত পার্সেন্টেজ ছিল ইন্ডিয়ান অডিয়েন্স ইন নেটফ্লিক্স ওয়াচিং কোরিয়ান ড্রামাস, সেটা 370% বেড়ে যায় ডিউরিং দ্য লকডাউন ফেজেস, কারণ মানুষ তখন ঘরবন্দি ছিল। আর এগুলোই ইটস প্রুভেন যে কোরিয়ান ড্রামাস টু সাম এক্সটেন্ট প্রোভাইডস সাম রিলিফ ইন দ্য মান্ডেন লাইফ। আর স্ট্র্যান্ডস অফ কালচারাল হিস্টোরিসিজমের মতো কঠিন একটা ভাষায় যদি বলি যে টাইটেলটা একটু কঠিন আছে, আর টপিকগুলো বাকি যারা লিখেছে একটু কঠিনের দিকেই। আমার লেখাটার টপিক হয়তো খুবই ইজি আর খুবই কী বলবো কনভারসেশনাল, কিন্তু লিখতে গিয়ে বুঝলাম যে না, ইম্প্যাক্টটা ভালো মতোই আছে, অতটাও হয়তো ইনসিগনিফিকেন্ট নয়। তো দ্যাটস ইট, আমি এমনি বেশি কথা বলতে পারি না। তো থ্যাংক ইউ আর কংগ্রাচুলেশনস আলোয়কে। আর আমি এক্সপেক্ট করবো যে পরেও আরও এরকম ভালো ভালো ভেঞ্চার করবে। আর আমিও সবার মতোই ওকেও খুব ছোট থেকে চিনি, আর আশীর্বাদ করার মতো হয়তো অতটা বড় নয়, বাট হ্যাঁ ভালো করবে আরও। কংগ্রাচুলেশনস, অল দ্য বেস্ট উইশেস। Good morning, Aaloy. Today is the last day of the year 2022, 31st of December. People go for picnic and for several other enjoyments. But I find my venture into your creation, Strands of Cultural Historicism Beyond Ideational Merging. I feel it as if a transit to a newer world of speculation regarding the views upon history. The way you have presented the subject matters is highly creative. I'm completely flabbergasted thinking about your creative aspects, which is very traditional family-related features. Your father is my bosom friend, Sri Avik Gangopadhyay, and I'm very indebted to him in many ways. And in thinking about this particular book of research, what I feel, the presentation throughout the content and the thinking about history and its presentation, that we are personally confined into something primitive, into something modern. Your writer has taken this very concept of primitivism and modernism and all such ideational aspects into a height where humanity and its spirituality is verily reflected. You have given a life to a history. History is often taken to be as a very boring subject. You have added a life, a kind of spiritualism into it. You have discussed the reasons behind the history, another field of history that inculcates the common culture of human beings, and in that fashion the content of the book and the measure of the book and that of the spirit of the book is of something, a new order of heights. Your creative views is so much focused upon the topic that it makes all people, literate or even an illiterate, verily inquisitive about history. That it adds to a life, that it creates a new genre who are curious, who are highly inquisitive and finding or doing a kind of research on the aspects of historicism. This is really something related to a venture into a dimension that has no bound except humanism and beyond. Your book, I feel, is a new
land of innovations and separate culture and its reflections. You are highly talented. You require a great spirit that you have already reflected in your write-up, and no such common blessings will be enough for you to proceed into your own path. You have a light in you and you are enlightened, and I on my own behalf have to bless you and have to think upon you with an eye that is completely surprised, flabbergasted, and so happy to see that you are bearing the cudgel of human history with a newer scope and penetration. Your dimension is just something unfathomable. May God bless you with all prosperity and wish you a very long life, and what else to say? You are a dream child of mine. I feel in you the fatherhood in all respect. As a teacher, I am amidst many students, and they are like our children, dream children. You have added yourself as a dream child of mine. If I feel something of a super fine finished product as an upcoming creative and a talent of tremendous focus, I have to keep myself awake with the name Aaloy. You are a light for all of us. God bless you, dear. Thank you. First of all, congratulations Aaloy on the global release of your book, Strands of Cultural Historicism Beyond Ideational Margin, a collection of scholarly articles. I remember the first time that Aaloy suddenly called me up one day, quite a few months back. আর তারপরে আলোয় আমাকে বলল যে একটা লেখা লিখে দিতে হবে. At that time, I did not take it that much seriously. But I still remember how persistent Aaloy was. He would call me up quite frequently. 1-2 weeks এরকম অন্তর ফোন করে যে লেখাটা হয়েছে, লেখাটা কত দূর হলো. আমি এখনো কিছু ভেবে পাচ্ছি না কি নিয়ে লিখবো. And then he suggested to write something on Sri Aurobindo. And Sri Aurobindoর সঙ্গে ছোটবেলা থেকে আমি জড়িত পন্ডিচেরি আশ্রমের সাথে. So seeing everything around in the new historical interpretation of Sri Aurobindo, I thought that I had to write something, and perhaps that is what Aaloy was asking from me. So I wrote something on Sri Aurobindo, and I'm so thankful to Aaloy for including it in this book and for giving me this opportunity in the first case. I still remember Aaloy as a school kid who would sing, debate fiercely in MUNs, speak in class, and be just like that kind of a friend who is so hard to find in today's world. And to see him go to this level, that makes me proud. I'm so proud of you, Aaloy. Congratulations once again. Thank you for giving me this opportunity. And also, dear readers, do take a look. এই 11টা যে আর্টিকেল Aaloy এখানে ইনক্লুড করেছে, শুধু যে হিস্ট্রি, ফিলোসফি, কালচার এই নিয়ে নয়, এখানে ডান্স, মিউজিক, নর্থ ইস্টার্ন নাগাল্যান্ডের একটা এসে রয়েছে, এবং lots and lots of things about philosophy and culture. And I wish Aaloy all the best for all his future endeavors. Thank you. অভিক গঙ্গোপাধ্যায় মহাশয়কে একটু অনুরোধ করবো আসার জন্যে, যিনি এ পর্যন্ত 31টি গ্রন্থ লিখে ফেলেছেন। এই ছাড়া উনি সুরের সাথী, প্রচুর গান বাজনা উনি নিজে শুনেছেন, শোনেন, এবং বাড়িতেও ওনার এই ব্যাপারে অনেকটাই চর্চা আছে, এবং উনি নিজেও একটা সময় সেতার, তবলা এই সমস্ত শিক্ষা গ্রহণ করেছিলেন। কাজে সেই হিসাবে ওনার একটা অন্যরকম সাংগীতিক রুচি
যেটা উনি ভেতরে ভেতরে লালিত পালিত করেছেন এই পড়াশুনোর সঙ্গে সঙ্গে। যাই হোক, আজকের এই বিষয়বস্তু সম্বন্ধে ওনার একটু কিছু কথা আমরা শুনে নেব। থ্যাংক ইউ। আজকের দিনে আমার পক্ষে নৈর্ব্যক্তিক বা অবজেক্টিভ হওয়াটা একটু কঠিন। কারণটা খুব স্বাভাবিক। পরিষ্কার। 1998 সালের 25শে ডিসেম্বর, আজ থেকে 24 বছর আগে এই দিন আমার বাবার একটা গ্রন্থ প্রকাশ হয়েছিল। গ্রন্থটির নাম ছিল মুখর মৃত্যু স্তব্ধ জীবন। একটা অসাধারণ সাইকোলজিক্যাল নভেল। মনের মধ্যে 8 ঘন্টা, একজনের মনের মধ্যে 8 ঘন্টা থাকার একটা উপন্যাস। এবং তার 24 বছর পর এই একই দিনে আমার ছেলের গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান। স্বাভাবিকভাবেই যেটা বললাম যে অবজেক্টিভ হওয়া, খুব নৈর্ব্যক্তিক হওয়াটা কঠিন, কিন্তু কয়েকটা কথা বোধহয় একটু বলার আছে। যে ও যে প্রথম আমাকে একটা লেখা দেওয়ার জন্য বলেছে, এটা আমাকে কিন্তু স্ট্রাইক করেছে। কারণ ওরা আজকের প্রজন্ম, এবং যারা আমার পরিচিত তাদের অনেকের সঙ্গে ওর এমন নয় যে কথাবার্তা হয় না, তাদের সঙ্গে ওর যোগাযোগও আছে। কিন্তু আমাকে বলবে, হ্যাঁ, এটা আমি ঠিক প্রথম থেকে কিন্তু খুব শিওর ছিলাম না। এবং ডায়াসপোরা নিয়ে যেহেতু আমার আন্তর্জাতিক স্তরে কাজকর্ম এবং তার একটু স্বীকৃতি রয়েছে, ও আমাকে এটা নিয়েই লিখতে বলে। আজকে ডায়াসপোরা শব্দটা যেহেতু একটা ভুল ব্যাখ্যায় বাইরে ব্যবহৃত হয়, বিদেশে বসবাসকারী মানুষকেই বলা হয় যে ডায়াসপোরা, ফরেন ডায়াসপোরা, ইন্ডিয়ান ডায়াসপোরা। আসলে ব্যাপারটা তা নয়। যেহেতু এই বইয়ের বিষয়ের সঙ্গে সংস্কৃতি বা কালচার যুক্ত, তাই আমি ডায়াসপোরার একদম যে রুট সেইখানে গেছি, এবং সেটা আমার প্রকাশ করার আরেকবার একটা সুযোগ হলো। আমি রাজি হলাম ওর এই প্রবন্ধটা লেখা, এবং সবার লেখা যখন দেওয়া হয়ে গেছে আমার তখন আর দেওয়া হয়নি। এবং আমি যে জিনিসটা ভাবছিলাম যে বেশ কিছুদিন আগে একটা বিদেশি কাগজে আমি একটা লেখা লিখেছিলাম একজন বিদেশি ঐতিহাসিকের শতবর্ষ উপলক্ষে। অনেকেই তার নাম জানতেন না। তার নাম অসওয়াল্ড স্পেংলার। ডিক্লাইন অফ দ্য ওয়েস্ট বলে তার পৃথিবী বিখ্যাত একটি গ্রন্থের শতবর্ষ হলো 2020-তে। তা তার বইটাতে প্রথমেই যিনি যে কথাটা বলছেন সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল, যে দুটো সংস্কৃতির মিল কোনোদিন হয় না, এবং এটাকে উনি প্রমাণ করেছেন। এবং যারা ইতিহাসে একটা অল্টারনেটিভ ন্যারেটিভ, বিকল্প একটা কথন শৈলী বা বলার ভঙ্গি বা দৃষ্টিভঙ্গিও দিতে পারেন বলার ভঙ্গির পাশাপাশি, অসওয়াল্ড স্পেংলার তাদের মধ্যে একজন। এবং এই কথাটা আমার কাছে খুব ছোটবেলা থেকে বাবার কাছে শুনে স্ট্রাইক করেছিল, যে দুটো সংস্কৃতির মিল যখন কোনোদিনও হয় না, তাহলে একটা সংস্কৃতির মানুষ যখন আরেকটা সংস্কৃতির মানুষের সঙ্গে গিয়ে থাকতে বাধ্য হচ্ছে, এমন তো নয় যে সবাই শুধু কেরিয়ার করবার জন্য বিদেশে গিয়ে থাকছে। এরকম শুধু দেশের কথা নয়, এখানে অঞ্চলের কথাও আসে। একটা জায়গা থেকে স্থানচ্যুত মানুষ, তাদের যে কষ্ট, যে ট্রমা, সবাই যে আনন্দের সঙ্গে তার জায়গা ছেড়ে চলে যাচ্ছে তা তো নয়। আমি এর ওপরেও আর্টিকেল লিখেছি, যেখানে বছরে মোটামুটি 59 লক্ষ লোক ঘর ছাড়া হয়। এটা ইউনাইটেড নেশনের একটা লিখিত তথ্য।
এবং তার মানে তার বাইরে কত আছে সেটা তো আমরা অনুমানই করতে পারি, যে এরা তাদের ঘর ছাড়তে বাধ্য হচ্ছে এবং এমন এক জায়গায় গিয়ে থাকছে সেখানকার কিন্তু থাকা খাওয়া ভাষা সব কিছু আলাদা, সেখানে তাকে মানিয়ে নিতে হচ্ছে। আর যেহেতু ভাষার দিকটাও আপনারা কেউ কেউ জানেন আমার একটা আগ্রহের জায়গা, তাই আমি ওই ভাষা এবং ডায়াসপোরা এই দুটোকে নিয়ে, যে একটা বিদেশি ভাষাকে যখন আমাদের আয়ত্ত করতে হয়, বিদেশি সংস্কৃতিকে বা একটা ভিন্ন অঞ্চলের সংস্কৃতিকে যখন আয়ত্ত করতে হয়, তখন সেটা কি আমাদের চিন্তা ভাবনার ওপর কোনো প্রভাব ফেলে? অর্থাৎ আরো একটু রুটে গিয়ে আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে ভাষা মানুষের চিন্তাকে প্রভাবিত করে না করে না, এটা কিন্তু একটা গবেষণার আলাদা এরিয়া। এবং যারা স্থানচ্যুত মানুষ, যারা প্রতি মুহূর্তে একটা জায়গায় গিয়ে অ্যাডাপ্ট করার চেষ্টা করছে, মানিয়ে নেওয়ার চেষ্টা করছে, আজকে আমরা জানি যে একটা মানে স্কেল অফ ইডিয়ামস পাল্টে গেছে। এই যে আমরা ধরুন বলি যে হ্যাপি নববর্ষ, হ্যাঁ, এবার হ্যাপি নববর্ষ শুভ কথাটা আস্তে আস্তে যেন আগে শুভ দীপাবলি, শুভ নববর্ষ, এখন হ্যাপি দিওয়ালিতে এসে গেছে। দিওয়ালি বললেই আমাদের ধনতেরাস থেকে শুরু করে লাড্ডু, হ্যাঁ, নয়ে কাপড়ে, এবং সব এই শব্দগুলো একটা অদ্ভুত অন্য ধরনের সাংস্কৃতিক পরিমণ্ডল থেকে আসা মানুষের প্রভাবে যে একটা শব্দচিত্র তৈরি হয়ে গেছে, এটা যত বেশি আমাদের মনে ধরে, হ্যাঁ, তার থেকে কিন্তু অনেক কম যে প্রথমেই সন্ধ্যেবেলা তুলসী তলায় প্রদীপটা জ্বালিয়ে তারপর বাকি প্রদীপগুলো জ্বালাচ্ছে, এই ছবিটা কিন্তু আজকে আর আমাদের মনে কাজ করে না। সুতরাং এই যে ভাষা কিভাবে আমাদের চিন্তাকে পাল্টায়, হ্যাঁ, এবং নতুন ভাষা, নতুন সংস্কৃতি, সেই ভাষাকে অ্যাডাপ্ট করতে আমাদের হয়। আমরা আজকে কেন কি এই শব্দবন্ধটা প্রয়োগ করতে করতে ক্লান্ত হয়ে গেছি। আজকে কেউ মানে শূন্য, ফাঁকা এসব শব্দ না বলে শুনশানি বলে, হ্যাঁ, রাস্তাঘাট। সুতরাং শুধু যে একটা ভাষা, মানে রেডিও মির্চি বাংলা, হ্যাঁ, এই তিনটে শব্দের মধ্যে আমরা তিনটে ভাষা পাচ্ছি। রেডিও ইংরেজি শব্দ, মির্চি হিন্দি শব্দ, বাংলা বাংলা শব্দ, এই যে ক্রেওল এগুলোকে বলে। তার মানে এর যে একটা প্রভাব আস্তে আস্তে আমাদের চিন্তা করার পদ্ধতি থেকে বা প্রকরণকেও কিন্তু প্রভাবিত করতে শুরু করে। এটা একটা দুটো নয়, যখন একজন একটা অন্য স্টেটে থাকছে, তার আশেপাশে শুধুমাত্র অন্য ভাষাভাষী মানুষ, তাদের কিছু জিনিসের সঙ্গে মিল আছে, বাকি সব কিছুর মিল নেই, আর এই সব মিলটা হয়ে গিয়ে একজন টোটালি একটা ভিন্ন সংস্কৃতির মানুষ অন্য সংস্কৃতির মানুষে পরিণত হবে, এটা হয় না। এবার তাই ক্রাইসিস, তার আইডেন্টিটি ক্রাইসিস, তার এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস, ইনার ট্রমা, সাইকোলজিক্যাল ট্রমা, ম্যালঅ্যাডজাস্টমেন্ট, এই ব্যাপারগুলো হয়। তা এই এতগুলোর মধ্যে ভাষা যখন আস্তে আস্তে একটা অন্য ভাষায় আমাকে অ্যাডাপ্ট করতেই হচ্ছে, তখন সেই ভাষাটার মতো করে কিন্তু আমার চিন্তাভাবনাও কিছু কিছু তৈরি হচ্ছে। আমার কথা বলার জন্য, হ্যাঁ, সেই ভাষা কিন্তু আমার ভাবনাকে ডমিনেট করতে শুরু করবে। তো এইটা কিভাবে করে এবং তার উপর কি কি তত্ত্ব এবং গবেষণা আজকে সারা পৃথিবীতে চলছে, এবং স্থানচ্যুত মানুষদের মধ্যে এটা কতটা গভীরভাবে এটা একটা প্রায় খুব কষ্টকর একটা রোগের পর্যায়ে, তারা এটার কোনো চিকিৎসার জায়গা নেই, তাকে এই জায়গাটাকে ফেস করতেই হয়। এইটার ওপরেই আমি কিন্তু লেখাটা লিখেছি, যে ডায়াসপোরিক কনসাসনেসে ল্যাঙ্গুয়েজ কতটা থট বা মাইন্ডকে ডমিনেট করছে বা পরিবর্তন করছে। এটা একটা খুব বড় স্ফিয়ার, কিন্তু তার মধ্যে আমি ছোট্ট অল্প করে ব্যাপারটার সঙ্গে একটু পরিচিত করিয়েছি। আমি হয়তো খুব সাধারণ কয়েকটা উদাহরণ দিলাম, সে তত সাধারণ উদাহরণের জায়গা নয়, আমি আরো অনেক ডিপ পেনিট্রেশনের কথাই বলেছি। এটা লেখার বিষয়টা নিয়ে গেল। আলয়কে একটা জিনিস আমার বলার নিশ্চয়ই আছে, এখানকার লেখাগুলো ও যেমন পড়েছে পাশাপাশি আমিও পড়েছি, এটা বলা বাহুল্য। এবার যেটা আমার ভালো লেগেছে
সেটা হচ্ছে যে আলয় যে বিষয়টা নিয়ে লিখেছে, স্বাভাবিক ও নিজের কথাটা নিজে বলতে পারবে না অত, বা বলতে লজ্জাও পাবে। অদ্ভুত কনসেপ্টটা নিয়ে লিখেছে, সেটা হচ্ছে হিস্ট্রি অফ হিস্ট্রি। হ্যাঁ, এই যে ন্যারেটিভ, আমাদের অতীতে বিভিন্ন বক্তৃতাতেও আমি কথাটা বলেছি। উইল ডুরান্ট বলে একজন ঐতিহাসিক দার্শনিক আছেন, তিনি এক জায়গায় লিখছেন যে ভারতীয় ইতিহাস সম্পর্কে পড়তে গেলে আমাদের একটা খুব অসুবিধা হয়, যে ইন্ডিয়ান হিস্ট্রি ইজ নাথিং বাট এ টেলিফোন ডাইরেক্টরি। সেখানে ওই নাম, ঠিকানা, ফোন নাম্বার যেমন টেলিফোন ডাইরেক্টরিতে থাকে, তার সাল তারিখ, কতদিন রাজত্ব করেছেন, তার শাসন ব্যবস্থা। এটা ইতিহাস পড়ার বা ইতিহাসকে দেখার একমাত্র দৃষ্টিভঙ্গি নয়। এবং আমরা ইতিহাসটা বলতেও যেমন শিখিনি, ইতিহাস লিখতেও শিখিনি। তাই ইতিহাসকে বারবার আজকে ফিরে দেখার একটা প্রয়াস হয়তো শুরু হয়েছে। ইংরেজরা যেভাবে ইতিহাস লিখত এবং স্বাধীনতা উত্তর ভারতবর্ষে তার রাজনৈতিক উত্তরাধিকার হিসেবে একটা দলীয় দৃষ্টিভঙ্গি থেকে ইতিহাসকে দেখা, এই ব্যাপারটা থেকে যে ভারতীয় ইতিহাসের বেরোনোর দরকার, প্রচুর সোর্স আছে, আমরা এই সোর্সগুলোকে ইউজ করতে জানি না। আমাদের এখানে একটা ধরুন সভ্যতার এমন কিছু নিদর্শন রয়েছে, সেগুলো সম্পর্কে যে খনন কার্য হয়ে যখন যে বেরোচ্ছে, সেই বেরোবার ফলে দেখা গেল যে অতীতে যে ইতিহাস লেখা হয়েছে তা কিন্তু ধ্বংস হয়ে যাবে। তাই আমরা সেই খনন কার্য এবং প্রত্নতাত্ত্বিক অভিযানটাকে বন্ধ করিয়ে দিলাম। এমন কাণ্ড আমাদের এখানে হয়। এবার তার ফলে একটা অল্টারনেটিভ ন্যারেটিভ দরকার, এই ক্রনিকলসগুলো সারা পৃথিবীর ইতিহাসকে বলার। কলোনিয়ালরা, ঔপনিবেশিক শাসন যখন ছিল, তাদের বলার ভাষাটা অন্য ছিল, দেখবার দৃষ্টিভঙ্গিটা অন্যরকম ছিল। এবার তা বলে, যেটা আমি প্রথমেই ও যখন বিষয়টা নিয়ে আমার সঙ্গে একটু আলোচনা করছিল, তখন আমি বলেছিলাম যে দেখ, একটা রাজনৈতিক বা সামাজিক মতবাদের ভিত্তিতে ইতিহাসকে যেমন দেখা উচিত না, ঠিক তেমনি বিভিন্ন সোর্সগুলো পরীক্ষা করলে যে জিনিসটা আসছে, সে সবগুলোকে এক জায়গায় মিলিয়ে দেখলে হয়তো সত্যি কোনো নিষ্কর্ষ বার করা যায় না, কিন্তু সবকটাই বার করার দরকার। এবং শুধুমাত্র একটা রাজনৈতিক মতবাদের বদলে, মানে আমাদের এখানে হিস্ট্রি তো ইন্টারপ্রিটেড হয় কোনো একটা ইজমের অ্যাঙ্গেলে। এবার আমি শুধু তার একটা বিরুদ্ধ ইজমের অ্যাঙ্গেলেই বলবো, এটা ঠিক না। তার ফলে আমার সোর্সগুলোকে, এই যে ভ্যারিড সোর্স রয়েছে, এই সোর্সগুলোকে নিয়ে আলাদা আলাদা করে যে কাজ করার দরকার আছে। এবং পৃথিবীর ইতিহাসে বিভিন্ন জায়গার এরকম টুকরো টুকরো অ্যাঙ্গেলগুলো, সোর্সগুলোকে নিয়ে যদি আমরা একটু দেখি, তাহলেই কিন্তু ইতিহাস থেকে, যে ইতিহাস দর্শন বলে একটা সাবজেক্ট আমাদের এখানে পড়ানো হয় না, সারা ভারতে কোথাও নেই, কিন্তু বিদেশে বহু ইউনিভার্সিটিতে আছে, ফিলোসফি অফ হিস্ট্রি। এই যে আমি একটু আগে নাম বললাম, অসওয়াল্ড স্পেংলার, ইনি একজন ইতিহাস দার্শনিক। এরা ইতিহাস থেকে যে দর্শনটা বেরিয়ে আসে, সেইটাকে নিয়ে কাজ করেছেন। সেই রকম আর্নল্ড টয়েনবি বলে একজন ইংরেজ ঐতিহাসিক, তিনি যেমন বলছেন যে হিস্ট্রি প্রসিডস থ্রু চ্যালেঞ্জ অ্যান্ড রেসপন্স। ইতিহাস কিভাবে এগোয়, এক একটা কালপর্ব আসে, যে কালপর্ব একটা চ্যালেঞ্জ ছোড়ে আমাদের কাছে। আজকে আমাদের প্রজন্মের সামনেই রয়েছে এরকম সাংঘাতিক চ্যালেঞ্জ এসছে। আমরা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে কতটা ধরে রাখতে পারবো, কতটা কন্টিনিউ করতে পারবো, কতটা পিউরিটি, কতটা ইমপিউরিটি, এগুলো দিয়ে আলটিমেটলি কতটা এগোতে পারবো, এর একটা সাংঘাতিক কনফ্লিক্ট কিন্তু আজকের এজে রয়েছে। এবং হিস্ট্রি প্রসিডস থ্রু চ্যালেঞ্জ অ্যান্ড রেসপন্স। আমাকে একটা চ্যালেঞ্জ কেউ করলে একটা রেসপন্স কিন্তু আমাকে দিতেই হবে, এবং এইভাবেই ইতিহাস এগোয়। তো এই ইতিহাসের যে ইতিহাসকে বলবার যে
ন্যারেটিভটা রয়েছে, ক্রনিকলসগুলোকে বলবার যে একটা ন্যারেটিভ রয়েছে, এই ব্যাপারটার দিকে একটু দৃষ্টি আকর্ষণ করে ও আর্টিকেলটা লিখেছে, হিস্ট্রি অফ হিস্ট্রি। হ্যাঁ, তা ঠিক আছে, এটা এত শর্ট ক্যানভাসে লেখার জায়গা নয়, কিন্তু বিষয়টা কিন্তু নিয়ে এসছে, তা সেটা ভালো লেগেছে আমার। কারণ আমি ব্যক্তিগতভাবে আমাদের বাড়িতে ইতিহাসের চর্চাও আছে, এবং ইতিহাসকে আমরা ভালোবাসি, সাংস্কৃতিক ইতিহাসকে তো ভালোবাসি, এবং আমি সাংস্কৃতিক ইতিহাস নিয়ে কাজকর্ম করছি। আমার সামনে খুব লার্নেড ফ্রেন্ডস দুজন রয়েছেন যারা এই সাংস্কৃতিক ইতিহাসে আমার কাজকে সর্বভারতীয় বিশ্বের দরবারে নিয়ে যাওয়ার জন্য অনুবাদের কাজ করছেন। আমি খুবই কৃতজ্ঞ তাদের কাছে, তারা এই যে কাজটা করছেন। তো এই যে ব্যাপারটা ও যে নিজেও ছোট্ট বক্তব্যে বলল যে ট্র্যাডিশনটাকে একটু এগিয়ে নিয়ে যাওয়া, যে আমরা যে চেষ্টাটা করছি এই প্রয়াসটার সাথে যুক্ত থাকা, তা এটা তো আমি অবশ্যই প্রাণ করে আশীর্বাদ করব, চাইবই। এটা থেকে আমাদের কাছে প্রশান্তির আর কিছু হতে পারে না, আমার বাবা মার কাছেও তাই। এবং এরকম প্রয়াসও আরও করুক। যতদিন আমরা আছি এখানে, সবার অনেকের মধ্যেই জ্ঞান ভাণ্ডার কম নয়, আমরা তো আছি, কিন্তু আরও নতুন লেখক লেখিকাও খুঁজে পাক এবং খোঁজার চেষ্টা করুক। আমি বলবো যে শুধুমাত্র এই বৃত্ত নয়, এই বৃত্তে আমরা অনেক ভ্যারাইটি নিশ্চয়ই দিতে পারি, কিন্তু এই বৃত্ত থেকে আরও একটু বৃহত্তর বৃত্তেও যদি ছেলে মেয়েদের নিয়ে আসতে পারে, বা যারা এমন অনেক জ্ঞানী মানুষ আছেন যারা হয়তো কখনোই পাদপ্রদীপের আলোয় আসেননি, তাদেরও যদিও নিয়ে আসতে পারে, যাদের মধ্যে ভালো ভালো লেখা আছে, সেই লেখাগুলোকে যদিও প্রকাশে নিয়ে আসে, তাহলে সেটা অবশ্যই আমাদের কাছে একটা ঋদ্ধ হব, সমৃদ্ধ হব। আমি লাস্ট একটা দুটো কথা বলে আমি বক্তব্য শেষ করছি। যেমন আশিসদার যে লেখাটা, আশিসদার লেখাটা সম্পর্কে আমার একটু বলার ইচ্ছা আছে, যে আশিসদা সঙ্গীতের সঙ্গে সংস্কৃতির যোগটা কোথায়, এটা বলবার আগে সত্যি সংস্কৃতি কি, এই জায়গাটাকে তার পাশ্চাত্য মত এবং ভারতীয় ব্যবহারিক জীবনে সংস্কৃতি কি, এবং সংস্কৃতি সেটা কি আমরা নিয়ে জন্মাই, না সেটা পরিবেশ আমাদের দেয়। এবার এই দুটো আর কি, মানে ফ্রি উইল অ্যান্ড ডিটারমিনেশনের সেই থিওরির মতো এই জায়গাটা কিন্তু উনি উল্লেখ করেছেন, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। কারণ আজকের যুগের কথাটা খুব প্রাসঙ্গিক। শুধু সঙ্গীতের সঙ্গে সংস্কৃতির যে সম্পর্ক, এটা বলার চেয়েও সংস্কৃতি কি, যে আমাদের যেমন একদম প্রথমে খুব বেসিক্স, অনেকদিন আগের কথা মনে পড়ছে, কালিদাস চতুষ্পাঠীতে তখন আমি টিকিধারী পণ্ডিতদের কাছে সংস্কৃত শিখতে যাই, বছর 7-8 বয়স। কঠিন লাগতো, অস্বীকার করবো না। ফ্রেঞ্চ তখন সহজ লাগতো, কারণ 7 বছর বয়সে বাবা আমাকে ফ্রেঞ্চ শিখতে ভর্তি করিয়ে দিয়েছিলেন। আমি আলোয়কেও বলেছি যে একটা দুটো ভাষা এবার শিখতে শুরু কর, তাহলে ফ্লেক্সিবিলিটি আরেকটু বাড়বে, ল্যাঙ্গুয়েজের উপর রিচনেসটা আরও বাড়ে, আর অন্য ল্যাঙ্গুয়েজেও প্রয়োগ পদ্ধতির মধ্যে দিয়ে সেই সংস্কৃতির মানুষের সাংস্কৃতিক যে বিশিষ্টতা এটাকেও ধরা যায়। সুতরাং এটার জন্য ভাষার চর্চা কর। তা আমি ওই টিকিধারী পণ্ডিতদের কাছে যখন পড়ছি, প্রথমেই এই শব্দটা এসেছিল, সংস্কৃত এবং সংস্কৃত কি, এটা কি বলতে গিয়ে একজন খুব সহজ করে আমাকে সংস্কৃতেই প্রায় 5-6 লাইন বললেন। হ্যাঁ, বলো রিপিট কর, পারলাম না। তার থেকে আমার ফ্রেঞ্চ তখন অনেক সহজ লাগে। বাবা পরে ব্যাপারটা বোঝালেন আমাকে, বাবা বললো ঠিক আছে তুই পারিস নি, এটাতে ঘাবড়াবার কিছু নেই। উনি যেটা বললেন সেটা হচ্ছে এই, যে আমাদের মধ্যে উই আর ইনস্টিংটিভ বিইং, আমরা প্রবৃত্তির দাস। এবার এই শিক্ষা কি করে, বা ঐতিহ্যের জ্ঞান কি করে, ওই প্রবৃত্তিগুলো সংস্কার করে, এবং সংস্কার করে আমাদের সংস্কৃতি বান করে।
এবং এই প্রসঙ্গে বলতে গিয়ে ওই সেই টিপিক্যাল অ্যানালজিটা এসেছিল যে যত আমাদের দেবদেবী রয়েছে তাদের বাহন হচ্ছে মনুষ্যতর জীব। কেন? ওটা হচ্ছে একটা সিম্বল। আমাদের মানুষের নিচে হচ্ছে পশুত্ব, উপরে দেবত্ব, এবং তাই প্রত্যেক দেবদেবী কিন্তু পশুর উপর আসে। এবং অরবিন্দ সেই বিখ্যাত কথাটা বলতেন আর কি, যে উই আর ট্রানজিশনাল বিং, আমরা তার মধ্যবর্তী স্তরে রয়েছি। তাই ওই সংস্কৃতি শব্দটা আশিস দা ব্যবহার করাটা এবং ওটা নিয়ে একটা অন্তত ছোট্ট চর্চার ক্ষেত্র তৈরি করা, এটা আমার খুব ভালো লেগেছে। জয়দীপ বাবু যে ডেকাডেন্স, অবক্ষয়ের যুগ, এবং অবক্ষয়কে সামাজিক দিক থেকে দেখলে, দার্শনিক দৃষ্টিভঙ্গি থেকে দেখলে, এবং সাহিত্য ক্ষেত্রে শিল্পক্ষেত্র থেকে দেখলে যে অ্যাঙ্গেলটা আসে সেটাকে উনি ধরেছেন। সুতরাং এটা একটা মানে গ্রন্থটা যে দুমরাটের মধ্যে, যেটা আশিসদা বলছিলেন, যে বিষয়গুলো এসছে একদম পোলারাইজড একটা যদি লেখা এই বইয়ের মধ্যে বলতে হয়, তাহলে বলা যায় যে জয়দীপ মুখার্জি যে লেখাটা লিখেছেন আর সঞ্জীব কুমার রায় যে লেখাটা লিখেছেন, এই দুটোর মধ্যে একটা স্ট্রাইকিং পোলারিটি আছে। জয়দীপ মুখার্জি যেটা লিখছেন সেটা হচ্ছে অন ডেকাডেন্স, অবক্ষয়, এই যুগের সবচেয়ে বড় লক্ষণের মধ্যে একটা। কিন্তু এটার সোশ্যাল এলিমেন্টটা নিয়ে প্রচুর আলোচনা হয়। যে দিকটা আলোচনা হয় না সেটা হচ্ছে ফিলোসফিক্যাল পার্সপেক্টিভটা, এবং ইন্ডিয়ান ফিলোসফিক্যাল পার্সপেক্টিভ বিশেষত ইন্ডিয়ান কনটেক্সটটাকে রেখেও ওয়েস্টার্ন ফিলোসফিতে ডেকাডেন্স কনসেপ্টটা সিভিলাইজেশনের সঙ্গে কিভাবে অ্যাসোসিয়েটেড, কালচারের সঙ্গে কিভাবে অ্যাসোসিয়েটেড, এইটা জয়দীপ বাবু খুব রাদার ইন আ ভেরি পেডান্টিক ওয়ে ব্যাপারটাকে কিন্তু এক্সপ্লোর করেছেন। এবং তাই এই ভলিউমটা কিন্তু শুরুও হচ্ছে জয়দীপ বাবুর লেখা দিয়ে, এবং এর ঠিক রাদার কন্ট্রাস্ট বলা যায় যে একটা লেখা রয়েছে, সেটা হচ্ছে সঞ্জীব কুমার রায়ের। এবং সঞ্জীবকেও আমি বলবো যে সঞ্জীব, তোমার লেখা ভীষণ ভালো লেগেছে। তার কারণ একটাই মাত্র সারা ভলিউমের মধ্যে লেখা রয়েছে যেটা মধ্যে সাবজেক্টিভ টাচ রয়েছে, এবং এই সাবজেক্টিভ টাচটা কি করছে, নাগাল্যান্ডের প্রত্যন্ত একটা অঞ্চলের মানুষদের যে টোটাল এথনিক ওয়ার্ল্ডটা, সেটা যে কতটা মেইন স্ট্রিম লাইফ অ্যান্ড লিভিংয়ের থেকে আলাদা, এবং সেইখানে একটা বাইরের তথাকথিত সভ্য মানুষ গিয়ে শিক্ষার প্রসারে যখন সে ব্যস্ত, তখন তার চোখে ওই এথনিক ওয়ার্ল্ডটা কীরকম লাগছে, এবং তাদের নিটিগ্রিটিজ অফ লাইফ অ্যান্ড লিভিং, গ্রেটার ইন্ডিয়া সম্পর্কে তাদের ভাবনা, তাদের নিজস্ব কাস্টমস, রিচুয়ালস, এই যে ডিটেলিংটা, এটা বইয়ে সম্পূর্ণ একটা ভিন্ন, রাদার আ ভেরি ক্লোজ আপ ভিউ। কিন্তু জয়দীপ বাবুর লেখাটার মধ্যে যেমন একটা ফিলোসফিক্যাল ক্যানভাস রয়েছে, খুব অ্যাবস্ট্র্যাক্ট একটা কনসেপ্ট যেটার ট্যাঞ্জেবল একটা পার্সপেক্টিভ আছেই, কিন্তু উনি সেই অ্যাবস্ট্র্যাক্ট কনসেপ্টটাকেই ধরেছেন ডেকাডেন্সটাকে নিয়ে, তার ফিলোসফিক্যাল পার্সপেক্টিভ নিয়ে। ঠিক সেই রকমই একদম এথনিক এবং লোকাল কালার আছে এমন একটা জায়গাকে কিন্তু সঞ্জীব ধরেছে। এই ব্যাপারটাও বইটার মধ্যে আমি মনে করি যে একটা হয়তো একে অপরকে চেনেনও না ওনারা, কিন্তু খুব সুন্দরভাবে একটা পোলারিটি তৈরি হয়েছে, সেটা বইয়ের বৈচিত্র্যটাকেও মানে আরও আর কি এনরিচ করে। এরকম ক্রিশ্চিয়ান কনসেপ্ট অফ স্যালভেশন আর আমাদের টিপিক্যাল ইন্ডিয়ান, এবং ইন্ডিয়ানের মধ্যেও কথাটাকে স্পেসিফিক করেছে বিশ্বদীপ চক্রবর্তী, সনাতন কনসেপ্ট অফ স্যালভেশন, মহাভারত, ভগবদ্গীতা, পিলগ্রিমস প্রোগ্রেস, হোলি ওয়ার, এটাকে নিয়ে ও যে একটা ফ্রেম তৈরি করেছে, এটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ব্যক্তিগতভাবে আমি কেন বললাম যে আমি পড়েছি, কারণ আমার জিনিসগুলো ভালো লেগেছে।
ঋষাখী একদম নতুন, আমাদের কাছে কিন্তু কারোরই জানা ছিল না। এমন একটা নিউ ওয়েভ, একটা কালচারাল ওয়েভ একটা এশিয়ান কান্ট্রি থেকে উঠছে, তার সঙ্গে লিটারেচার রিলেটেড, মিউজিক রিলেটেড, এবং সেটা খুব মডার্ন। এবং আজকে সোশ্যাল মিডিয়ার ওয়ার্ল্ডে কিভাবে সোশ্যাল মিডিয়া একটা হিপনটিক স্পেলের মতো, সম্মোহনের মতো এইরকম এক একটা ওয়েভকে তার দ্বারা আমরা তাড়িত হই, ধাবিত হই, সেইটা ও ধরেছে। বন্ধুবর অরিন্দম ব্যানার্জি খুব প্রাসঙ্গিকভাবে রাজা রামমোহন রায়, যার 250 বছর যাচ্ছে, আজকে আমরা আমাদের মনটা এইরকম হয়তো একদিকে বেদান্ত নিয়ে, আরেকদিকে পাশ্চাত্য সাহিত্য নিয়ে, সমাজের কুসংস্কারের বিরুদ্ধে, এবং প্রতি মুহূর্তে আমাদের যাপনে আধুনিকতাকে নিয়ে আসার জন্য রামমোহন রায়ের যে অবদান এবং মানুষের কাছে দর্শনকে পৌঁছে দেওয়ার যে একটা অদম্য উৎসাহ এবং প্রয়াস ওই মানুষটি করে গেছেন, তার সম্পর্কে উনি লিখেছেন। রেনেসা কনসেপ্টটা যে কত বড় কনসেপ্ট, তার প্রাণপুরুষ রাজা রামমোহন রায় তার কথা উল্লেখ করে তাকে নিয়ে লিখেছেন। এই প্রত্যেকটাই আমাদের মানে খুব বড় পাওনা আমি মনে করি। আর অবশ্যই আমি তাহসিনের কথা বলবো। তাহসিন, তোমার কথা বলছি এবং তোমার ভিডিওর অপেক্ষায় রয়েছি। তুমি এই ডিক্রাউনিং প্রোটাগনিস্টস, এই যে মডার্ন সুরিয়ালিজম, এক্সিস্টেন্সিয়ালিজম, ডাডাইজম, এর ভিত্তিতে ক্লাসিক্যাল ক্যারেক্টার্স ইন ইংলিশ লিটারেচার, ওয়ার্ল্ড লিটারেচার, এবং কন্টেম্পোরারি ক্যারেক্টার্স ইন ওয়ার্ল্ড লিটারেচার, এদেরকে যে তুমি এই প্যারামিটারে এনে একটু অ্যাসিড টেস্টে ফেলেছো, এটা আমি ভীষণ উপভোগ করেছি। পাশাপাশি আদ্রিত, তোমাকেও বলি, আদৃত ব্যানার্জি যার লেখা রয়েছে, ভিডিওতে আমরা ওর কথাও শুনবো। সেই আদৃত কি করেছে, শ্রী অরবিন্দকে নিয়ে খুব ডিটেইল একটা স্টাডি, এই এন্টায়ার গ্রন্থের সবচেয়ে বড় প্রবন্ধ ওরই। আদৃত আলয়ের ক্লাসমেট, একই সঙ্গে দিল্লিতে থাকে, দিল্লিতে পড়ে, ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ লিটারেচারেরই স্টুডেন্ট। কিন্তু ও যেটা করতে পেরেছে সেটা হচ্ছে যে একজন ক্যারেক্টারকে নিয়ে, হিস্টোরিক্যাল ফিগারকে নিয়ে, একজন ফিলোসফারকে নিয়ে, একজন এই ধরনের রেভলিউশনারি ফিলোসফার, এবং সাবিত্রী শুধু একটা, সাবিত্রী বা লাইফ ডিভাইন, এটা তো শুধু ফিলোসফি নয়, লিটারেচার এট দ্য হাইয়েস্ট লেভেল। এবং একে নিয়ে বিভিন্ন ধরনের, বিভিন্ন দিক থেকে তার দার্শনিক কীর্তি, দর্শন তত্ত্ব এবং সাহিত্য তত্ত্ব, আর স্বাধীনতা সংগ্রামী হিসেবে আমরা জানি যে আর্মড রেভলিউশন ইন বেঙ্গল অ্যান্ড ইন্ডিয়ার জনক যিনি, এই মানুষটিকে বহুদিক থেকে প্রশ্ন করা যায়, সেই প্রশ্নগুলোও করেছে এবং তার লেখার মধ্যে সেই বিস্তৃত উত্তরগুলোকেও সে খুঁজে নিয়ে এসছে। এখানে ঐশী মুখার্জি বলে একজনের একটি লেখা আছে, সে ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্সের সঙ্গে ইংলিশ লিটারেচারের একটা রিলেশন নিয়ে এসছে। এবং বার্নার্ড শ থেকে শুরু করে আরও কয়েকজন লেখক যে ডান্স সম্পর্কে যেমন রসিকতাও করেছেন, আবার কেউ কেউ এত সিরিয়াস কিছু কিছু কথা বলেছেন। এই যে ক্লাসিক্যাল ডান্সের সঙ্গে, ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্সের সঙ্গে লিটারেচারকে একটু রিলেট করা, ওয়েস্টার্ন লিটারেচারকে, ইংলিশ লিটারেচারকে রিলেট করা, এইরকম যে অভিনব জিনিসগুলো একটা বইয়ের মধ্যে এসছে, আমার মনে হয় যে ইট ইজ আ ভেরি গুড রিড, নো ডাউট। আমরা এরকম আরও অনুষ্ঠানের আশায় থাকব, যেখানে আপনারাও সবাই থাকবেন এবং ওরও এরকম গ্রন্থ আরও আসুক, এই আশীর্বাদ রইল। সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি যে আজকে 25শে ডিসেম্বরের মতো দিনে আপনারা সবাই এসছেন, এখানে আমরা মিলিত হতে পারছি। সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আমরা তো অনুষ্ঠানের সমাপ্তি জায়গায় চলে এসেছি। আমি চাইব শ্রীমান আলয় একটু সমাপ্তি সঙ্গীত দিয়ে মধুরেণ সমাপয়াত করব।
প্রতিদিন তব গাথা গাবো আমি সুমধুর, তুমি দেহ মোরে কথা, তুমি দেহ মোরে সুর। প্রতিদিন তব গাথা গাবো আমি সুমধুর, তুমি দেহ মোরে কথা, তুমি দেহ মোরে সুর। তুমি যদি থাকো মনে বিকচ কমলাসনে, তুমি যদি থাকো মনে বিকচ কমলাসনে, তুমি যদি করো প্রাণ তব প্রেমে পরিপূর, তুমি দেহ মোরে কথা, তুমি দেহ মোরে সুর। প্রতিদিন তব গাথা গাবো আমি সুমধুর, তুমি দেহ মোরে কথা, তুমি দেহ মোরে সুর। তুমি শোনো যদি গান আমারও সম্মুখে থাকি, সুধা যদি করে দান তোমার উদার আঁখি। তুমি শোনো যদি গান আমারও সম্মুখে থাকি, সুধা যদি করে দান তোমার উদার আঁখি। তুমি যদি দুঃখ পরে রাখো করো স্নেহ ভরে, তুমি যদি দুঃখ পরে রাখো করো স্নেহ ভরে, তুমি যদি সুখ হতে দম্ভ করো হে দূর, তুমি দেহ মোরে কথা, তুমি দেহ মোরে সুর। প্রতিদিন তব গাথা গাবো আমি সুমধুর, তুমি দেহ মোরে কথা, তুমি দেহ মোরে সুর। ধন্যবাদ। আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ হলো। আপনারা যারা কষ্ট করে আমাদের অনুষ্ঠান দেখছেন আর সঙ্গে থেকেছেন এতক্ষণ ধরে, তাদের প্রত্যেককে আমাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম। নমস্কার।